জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে তোমাদেরকে স্বাগতম। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যে সকল ছাত্রছাত্রীদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সটি রয়েছে তাদের জন্য এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টারটি এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমরা শেয়ার স্ক্রিন দিয়ে ক্লাস শুরু করব। A system of linear equations, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, চ্যাপ্টার 3। তোমরা জানো তিতাসের বই থেকে আমরা অঙ্কগুলি সলভ করব। আমার পরিচয় গৌতম কুমার শাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, 27th BCS। প্রথমে আমরা একঘাত সমীকরণ জোট নিয়ে একটু ধারণা দিব তোমাদেরকে। একঘাতিক সমীকরণ জোট আমরা যদি এটি সমাধান করি তাহলে আমরা দুইটা অপশন পেতে পারি। প্রথম যে অপশনটি আমরা নিতে পারি সেটি হলো সমীকরণ জোটের কোনো সমাধান নাও থাকতে পারে, আবার সমীকরণ জোটের সমাধান থাকতেও পারে। এটি আমরা ইসালন ফর্মে নেওয়ার পর আসলে আমরা ডিসিশন নিয়ে থাকি। তাহলে সমীকরণ জোটের সমাধান থাকতেও পারে, নাও পারে। যদি সমাধান থাকে তাহলে আবার দুই ধরনের ঘটনা ঘটবে। এক হচ্ছে একক সমাধান বিদ্যমান থাকতে পারে, আর একাধিক সমাধান বিদ্যমান থাকতে পারে। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই চ্যাপ্টারটি থেকে মেজর এবং নন মেজর প্রত্যেকেরই কমপক্ষে একটি ব্রড কোশ্চেন ও একটি শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে। অর্থাৎ তোমরা এই চ্যাপ্টারটি খুব মনোযোগ সহকারে করবে। নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। x1 plus 2x2 equal to 1 minus x1 plus x2 equal to 0, 2x1 plus 4x2 equal 3। একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আমরা কেন বলি? এখানে চলক x1 x2 এর মাত্রা হচ্ছে 1, এই জন্য এটাকে বলি একঘাত বিশিষ্ট সমীকরণ। সমান চিহ্ন আছে। আমরা এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে যে কাজটি করব, চলকগুলোকে বাম পাশে নিশ্চিত করব, ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে যাব। যদি এলোমেলো থাকে চলকগুলোকে সাজিয়ে লিখব, একই সাথে ধ্রুবকগুলোকে সমান চিহ্নের ডানে নিয়ে যাব। চলো সমাধান শুরু করি। প্রদত্ত সমীকরণ জোট, প্রশ্নে যে সমীকরণগুলি দেওয়া আছে সেগুলি আমরা লিখব। প্রদত্ত সমীকরণ জোট। এরপর আমরা বর্ধিত ম্যাট্রিক্স নিব। যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমরা কি করেছি, জাস্ট পূর্ববর্তী স্লাইড থেকে আমরা আবার এখানে নিয়ে এসেছি। বর্ধিত ম্যাট্রিক্স আকারে লিখে পাই। যখন বর্ধিত ম্যাট্রিক্স আকারে লিখব তখন দেখো x1 এর চলক 1, x2 এর চলক 2, 1 2 পার্টিশন, এখানে ধ্রুবক কত? 1, ধ্রুবক 1। পরবর্তীতে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই x1 এর চলক -1 -1, x2 এর চলক +1, x2 এর চলক 1, ধ্রুবক 0, ধ্রুবক 0। এভাবে আমরা নিচে 2x1 + 4x2, এক্ষেত্রে আবার x1 এর চলক আমরা নিব, x1 এর চলক 2 2, x2 এর চলক 4 4, পার্টিশন 3। পার্টিশনটা আমাদের দেশীয় রাইটারের সকল বইতে পার্টিশন শব্দটি ব্যবহার করা আছে, বিদেশি রাইটারের বইগুলোতে পার্টিশন নেই। তোমরা ইচ্ছা করলে পার্টিশনটাকে অ্যাভয়েড করতে পারো। আমরা ইসালন আকার তৈরি করব। প্রত্যেকটা অঙ্কই আমরা বর্ধিত ম্যাট্রিক্স আকারে লিখে এটাকে ইসালন আকার তৈরি করব। ইসালন আকারের কয়েকটি নিয়ম আছে। আমি আপাতত একটি নিয়ম তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে সিঁড়িটা করবই, সিঁড়ির নিচে পর্যায়ক্রমে সবাইকে শূন্য করব। এই শূন্য করার প্রক্রিয়াটা সব ক্ষেত্রে এক হয় না। আমরা প্রথমে এটাকে 0 করব, এটাকে 0 করব। আরেকটি জিনিস আমরা সবসময় মনে রাখবো যে আমাদের লিডিংয়ে কখনোই শূন্য থাকতে পারবে না, লিডিংয়ে কখনোই শূন্য থাকতে পারবে না। আমরা এটাকে বলি লিডিং এন্ট্রি। লিডিং এন্ট্রিতে কখনোই শূন্য থাকতে পারবে না। যদি এরকম কেস আসে তাহলে তোমরা সারি চেঞ্জ করে নেবে। লিডিংয়ে যদি 1 থাকে
তাহলে ক্যালকুলেশন করা অনেক সহজ হয়। তোমার হাতে যদি অপশন থাকে সারি চেঞ্জ করে লিডিংয়ে 1 আনার, তাহলে তোমরা সেই অপশনটি গ্রহণ করবে, তাহলে দেখবে যে ক্যালকুলেশন অনেক সহজ হচ্ছে। আর লিনিয়ার অ্যালজেব্রা টোটালটা হচ্ছে প্র্যাকটিস নির্ভর, তোমরা যত প্র্যাকটিস করবে তত সহজে এর সমাধান করতে পারবে। তাহলে আমরা প্রাথমিক প্রক্রিয়া এটাকে বর্ধিত ম্যাট্রিক্স নিয়েছি, এখন আমরা এসালন আকার তৈরি করব। এসালন আকার তৈরি করার জন্য আমি ডান পাশে একটি বক্স আকারে লিখেছি, তোমাকে কিন্তু বক্স আকারে লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এটি লিখছি, তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে। R2 ড্যাশ, আমরা এই এলিমেন্ট এই এন্ট্রিটা 0 চাই, এই এন্ট্রি যদি 0 চাই তাহলে R2 ড্যাশ R2 প্লাস R1। এখন R2 ড্যাশ দ্বারা কি বোঝায়, আর হচ্ছে রো, 2 তে হচ্ছে 2 আর ড্যাশ হচ্ছে নতুন, তাহলে নতুন 2 নাম্বার সারি তৈরি করতে চাই পুরাতন 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি যোগ করে, তাহলে পুরাতন 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি যোগ করব, যোগ করে নতুন 2 নাম্বার সারি তৈরি করব। তাহলে দেখো এটাকে যদি যোগ করি তাহলে আমাদের কত আসে, একটু খেয়াল করো, এটুকু যোগ করলে 0 0, 2 1 যোগ করলে 3, 0 1 যোগ করলে 1। একই ক্রমে R3-1 R3 - 2 R1, অর্থাৎ নতুন 3 নাম্বার সারিটা তৈরি করব পুরাতন 3 নাম্বার সারি থেকে, পুরাতন 3 নাম্বার সারি থেকে বিয়োগ করব 1 নাম্বার সারিকে 2 দ্বারা গুণ করে, এখানে 1 নাম্বার সারিকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। প্রথম একটি দুইটি ক্যালকুলেশন তোমরা একটু রাফে প্রয়োজনে করে নিবে, তারপরে দেখবে যে ক্যালকুলেশনগুলি সহজ হয়ে যাচ্ছে। এখন আমরা যে কাজটি করব, দেখব যে আমাদের কাঙ্ক্ষিত এসেলন ফর্ম তৈরি হয়েছে কিনা। দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এসেলন ফর্ম চলে আসছে। ইহা সারি এসেলন ম্যাট্রিক্স। এখানে আমরা লিখতে পারি 0 = 1। কিভাবে লিখি, মূলত 0 ইন্টু প্রথম চলক যোগ 0 ইন্টু দ্বিতীয় চলক সমান ধ্রুবক। তো 0 ইন্টু প্রথম চলক ছিল x1 যোগ 0 ইন্টু দ্বিতীয় চলক ছিল x2, তাহলে আমাদের এখান থেকে বাম পাশের ক্যালকুলেশন 0, বাম পাশের ক্যালকুলেশন 0 আর ডান পাশে কত 1। 0 = 1 যা অসম্ভব, তাহলে এটি যদি অসম্ভব হয় তাহলে এই প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না, প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। তোমরা এসালন আকারটি প্রথম 2-3টি অঙ্ক খুব সতর্কতার সাথে করবে, তারপরে দেখবে যে এসালন আকার তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নাই। নেক্সট আমরা যদি আরেকটি প্রবলেম দেখি, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। আমাদের চাহিদা অনুযায়ী সমস্ত চলক বাম পাশে আছে, ধ্রুবক ডান পাশে আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা এটিকে বর্ধিত ম্যাট্রিক্স আকারে লিখে এসালন আকার তৈরি করব। তাহলে প্রদত্ত সমীকরণ জোট, প্রশ্নে যে সমীকরণ জোটটি দেওয়া আছে সেই সমীকরণ জোটটি আমরা লিখে ফেললাম। কোনো কারণে যদি এলোমেলো থাকতো তাহলে আমরা এলোমেলোকে সাজিয়ে লিখতাম, অর্থাৎ চলক যদি আগে পরে থাকতো তাহলে সেটিকে সাজিয়ে লিখতাম। এখন আমরা বর্ধিত ম্যাট্রিক্স নিব। তো বর্ধিত ম্যাট্রিক্স মূলত সহগ নিয়ে করা হয়। তাহলে এখানে যদি আমরা দেখি প্রথম সমীকরণের ক্ষেত্রে 1 2 -3 পার্টিশন -1, 1 2 -3 পার্টিশন -1, এটি হচ্ছে প্রথম সমীকরণ এর জন্য। দ্বিতীয় সমীকরণের জন্য এই অংশটুকু, তৃতীয় সমীকরণের জন্য এই অংশটুকু। এখন আমাদের লিডিংয়ে আমরা প্রথমে চেক করব 0 আছে কিনা, যদি 0 থাকে চেঞ্জ করব, আর যদি 0 না থাকে তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি। তবে লিডিংয়ে যদি 1 থাকে তাহলে ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায়। আমাদের লিডিংয়ে 1 আছে, আমরা আশা করছি যে এটি ক্যালকুলেশন সহজ হবে। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমি তোমাদের আগেই বলেছি এটি কখনোই তোমরা বক্স করবে না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে এটিকে বক্স করেছি, তোমরা পাশে সাইড নোট দিবে। স্মরণ থাকে, যদি সাইড নোট দিতে কেউ ব্যর্থ হয় তাহলে কিন্তু টিচারটা তার খাতা মূল্যায়ন করে না, মূল্যায়ন করে না বলতে আর কি 0 দিয়ে রাখে। তো তোমরা সাইড নোট অবশ্যই দিবে। তাহলে R2 - R2 - 3 1 R1, দেখো
R2 ড্যাশ নতুন আমরা যে 2 নম্বর সারি তৈরি করব, এখানে 0 করতে চাইলে এই নতুন 2 নম্বর সারি থেকে প্রথম সারিকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করব। আবার এটাকে যদি 0 করতে চাই তাহলে R3 ড্যাশ R3 মাইনাস 5 R1। এই ক্যালকুলেশনগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আমাদের প্রথম স্টেপে আমরা এই দুইটিকে 0 করেছি। এরপরে আমাদের টার্গেট এভাবে সিঁড়ি আকারে 0 করা। এর বাইরে একই সমীকরণ একাধিকবার থাকতে পারবে না, এরকম কিছু কিছু ক্রাইটেরিয়া যখন আসে তখন আবার আলোচনা করব। তাহলে আমাদের পরবর্তী টার্গেট এই -7কে অর্থাৎ 3 নম্বর সারির -7কে 0 করা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা হিসাব করতে পারি R3 ড্যাশ R3 মাইনাস R2। এটি করলে আমাদের কাঙ্ক্ষিত জায়গা চলে আসছে। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গা কি, ইসালন ফর্ম তৈরি করা। তাহলে ইয়া সারি ইসালন ম্যাট্রিক্স। তাহলে এটাকে যখন আমরা ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে লিখব তখন এটিকে কি লিখব, 0 ইন্টু প্রথম চলক যোগ 0 ইন্টু দ্বিতীয় চলক যোগ 0 ইন্টু তৃতীয় চলক। তার মানে এটির ফলাফল হচ্ছে 0 সমান কত দাঁড়াচ্ছে, -3। 0 সমান -3, যা অসম্ভব। যেহেতু অসম্ভব তাহলে আমরা আগেই জেনে গেছি যে অসম্ভব হলে আমাদের কি করতে হবে, ডিসিশনটা কি, তাহলে এই প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নাই। যেহেতু 0 ইকুয়াল টু -3 অসম্ভব, তাহলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নাই। নেক্সট যদি আমরা আরো প্রবলেম চয়েস করি, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তোমরা এই অঙ্কগুলি ক্লাস 9-10-এ করে আসছো, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন। ইন্টারমিডিয়েটে তোমরা এই অঙ্কগুলি করেছো, বিপরীত ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এই পদ্ধতিতে সমাধান করেছো। কিন্তু এখানে আমরা এসে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করছি। তাহলে প্রদত্ত সমীকরণ জোট, আমাদের যে সমীকরণ জোট আছে আমরা সমীকরণ জোটগুলি লিখে নিব। এখানে আমাদের ধ্রুবকগুলো ডান পাশে আছে, চলকগুলো বাম পাশে সাজানো অবস্থায় আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা এটির আবার বর্ধিত ম্যাট্রিক্স নিব। যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে আমি বক্স আকারে পূর্ববর্তী স্টেপটি লিখে নিয়েছি। বর্ধিত ম্যাট্রিক্স নিয়ে পাই, এখানে দেখো এক্স ওয়াই জেড এর সহগ এবং ধ্রুবক, এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ আর ধ্রুবক, পার্টিশন দিয়ে ধ্রুবক, এটিকে আমরা পার্টিশন ব্যবহার করতেছি। এরপরে দ্বিতীয় সমীকরণে কত আছে, দ্বিতীয় সমীকরণে আছে এক্স ওয়াই জেড এর সহগ, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -2, জেড এর সহগ 3, ধ্রুবক 7। এভাবে তৃতীয় সমীকরণ থেকে আমরা লিখেছি। এখন আমরা ইসালন ফর্ম তৈরি করব। ইসালন ফর্ম তৈরি করার জন্য প্রথমে স্টেপ হচ্ছে এরকম একটা সিঁড়ি আঁকবো। প্রথমে সিঁড়ির এই নিচের দুইটাকে 0 করব। তাহলে আমাদের বলতে হবে কি করা লাগবে, R2 ড্যাশ R2 মাইনাস R1 আর R3 ড্যাশ R3 মাইনাস 3 R1। অর্থাৎ নতুন 3 নাম্বার সারি তৈরি করব, পুরাতন 3 নাম্বার সারি থেকে বিয়োগ করব প্রথম সারিকে 3 দ্বারা গুণ করে। তাহলে ক্যালকুলেশন এরকম আসে, তোমরা ক্যালকুলেশন একবার দুইবার নিজেরা প্র্যাকটিস করলেই করতে পারবে। এরপরে যেটি আসে সেটি হচ্ছে আমরা এখন কাকে 0 করব, আমরা 0 করব -6কে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, R3 মাইনাস 2R2 এটাকে যদি 2 দিয়ে গুণ করে এই সারির থেকে এটা বিয়োগ করি, অর্থাৎ 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারি যদি বিয়োগ করি তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত 0 চলে আসে। তাহলে ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমাদের ফিগারটা আসে 0 0 0 -6। তাহলে এখান থেকে আমরা এটাকে প্রথমে বলতে পারি যে ইহা আমাদের সারি সালন ম্যাট্রিক্স। এখন যদি আমরা ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে লিখে যাই তাহলে 0 ইন্টু প্রথম চলক x যোগ 0 ইন্টু দ্বিতীয় চলক y যোগ 0 ইন্টু তৃতীয় চলক z, তার মানে 0 সমান -6। তা আমরা জানি 0 একটা ধ্রুবক, -6 একটা ধ্রুবক, তো 0 সমান তো -6 কখনোই সম্ভব নয়। তাহলে 0 আর -6 যা অসম্ভব, 0 ইকুয়াল টু -6 যা অসম্ভব। তাহলে এখানকার ডিসিশন কি, প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নাই, প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নাই। নেক্সট আরেকটি প্রবলেম যদি দেখি, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। এখানে সমীকরণ জোট দেওয়া আছে, আমাদের চলকগুলি বাম পাশে সাজিয়ে লেখা আছে, ধ্রুবকগুলো আমরা ডান পাশে আছে, অতএব আমাদের আর সরাসরি অঙ্কে চলে যেতে পারবো। প্রদত্ত সমীকরণ জোট,
এরপর এটির বর্ধিত ম্যাট্রিক্স নিব, যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে আমরা ডান পাশে নিয়ে আসছি। প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স এ, আমরা লেখার কৌশলটাকে একটু ভিন্ন করে লিখেছি, তোমরা ইচ্ছা করলে আগের মতন লিখতে পারো বর্ধিত ম্যাট্রিক্স নিয়ে পাই, অথবা এটির মতনও লিখতে পারো প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স এ। অর্থাৎ এই যে আমার চলক আছে, চলকের সহগটাকে আমরা এ দ্বারা ডিফাইন করেছি, আর ধ্রুবক ম্যাট্রিক্স বি দ্বারা ডিফাইন করেছি। ধ্রুবক এখানে কত আছে? 10 1 4, তাহলে ধ্রুবক ম্যাট্রিক্স। তাহলে আমরা আগের মতন যদি লিখি তাহলে বর্ধিত ম্যাট্রিক্সে কি লিখতে পারবো? এ পার্টিশন বি, এ পার্টিশন বি। এক্ষেত্রে আমরা এ এর মান বসালাম, বি এর মান বসালাম। এখন আমরা এটিকে ইসেলন ফর্ম তৈরি করব। যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে, পূর্ববর্তী স্টেপটি আমি বক্স আকারে লিখেছি, তোমাদের নতুন করে লিখতে হবে না। এখন যখন ইসেলন ফর্ম তৈরি করব, স্বভাবতই আমরা কি করব, একটা মনে মনে সিঁড়ি কল্পনা করব, করে প্রথমে এই 3 এবং এই 5কে একসাথে 0 করব, 3 এবং 5কে 0 করব। তাহলে তার জন্য আমাকে কি ক্যালকুলেশন করতে হবে? আমি সব ক্ষেত্রে ক্যালকুলেশনের ডান পাশের যে নোটেশনটা একটা বক্সের ভিতর রেখেছি, তোমরা এটিকে বক্সের ভিতর না রেখে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট দিয়ে তোমরা নোট দিবে। এবং ইতিমধ্যে আমি তোমাদেরকে ইনফর্ম করেছি, যদি নোট দিতে কোনো স্টুডেন্ট ব্যর্থ হয় তাহলে টিচাররা সেই খাতা মূল্যায়ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অর্থাৎ তোমাদেরকে মার্কস দিতে চায় না। তাহলে আমরা এখন কি করব? r2 ড্যাশ সমান 2r2 মাইনাস 3r1। আমাদের টার্গেট হচ্ছে এটিকে 0 করা, এই 3 কে 0 করা। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব আর এটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে 2r2 মাইনাস 3r1। এরপরে r2 ড্যাশ, এরপর r3 ড্যাশ, এটিকে আমরা কি করব? তাহলে 2r3 মাইনাস 5r1। অর্থাৎ নতুন 3 নম্বর সারি তৈরি করব। 3 নম্বর সারিকে 2 দিয়ে গুণ করব, বিয়োগ করব 1 নম্বর সারিকে 5 দ্বারা গুণ করে তারপরে বিয়োগ করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রথম স্টেপটা হয়ে গেল, আমাদের এটি সব 0 হয়েছে। এখন এই 3 কে 0 করব। এখন এটির জন্য তোমরা কৌশল অবলম্বন করতে পারো, r3 ড্যাশ সমান r3 মাইনাস 3r2। তোমরা একটু খেয়াল রাখবে, যখন এই স্টেপিং আসে, আমরা যখন এটাকে 0 করব তখন 2 নম্বর সারির সাথে হিসাব করব। কেউ যদি ভুলে 1 নম্বর সারির সাথে হিসাব করো তাহলে দেখবে যে বাম পাশে শূন্য সরে যায়। এই জন্য আমরা 2 নম্বর সারির সাথে এ ধরনের ক্যালকুলেশন করব। অথবা যখনই ক্যালকুলেশন করব, যে সারির সাথেই নিই খেয়াল রাখবো যেন আমাদের বাম পাশে 0 যেন সরে না যায়, তাহলে কিন্তু আমাদের ইসেলন ফর্ম কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে না। এখন দেখো এটি আমরা ক্যালকুলেশন করেছি, 0 এসেছে। এরপর যে স্টেপটি করেছি তুমি ইচ্ছা করলে করতেও পারো অথবা পরবর্তীতেও করতে পারো। এখানে -14 আছে আর এখানে 42 আছে, বাম পাশে সব 0 আছে। তাহলে -14 দ্বারা আমি ভাগ করে দিয়েছি, -1/14 দ্বারা 3 নম্বর সারিকে গুণ করে দিয়েছি। অর্থাৎ নতুন 3 নম্বর সারি তৈরি করব, -1/14 আর 3। তাহলে এরকম আসে। এখন এটিকে আমরা, যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে, লাস্ট স্টেপটা বক্সে নিয়ে আসছি। ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে যাওয়ার আগে আমরা এটিকে বলে নিব যে ইহা আমাদের সারি ইসালন ম্যাট্রিক্স, ইহা আমাদের সারি ইসালন ম্যাট্রিক্স। যেহেতু সমাধান করতে বলছে তাহলে এইটিকে লিখলাম একক সমাধান বিদ্যমান। তাহলে কেন একক সমাধান বিদ্যমান এটি বলার কারণ কি? এখানে আমার দেখো ইসালন ফর্মে নেওয়ার পর 3টি সারি বিদ্যমান, আর আমার চলক ছিল প্রশ্নে 3টি। যদি ইসালন ফর্মে নেওয়ার পর চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা সমান হয় তাহলে আমাদের ডিসিশন হচ্ছে কি? একক সমাধান। ইসালন আকারে নেওয়ার পর চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা যদি সমান হয় তাহলে আমাদের ডিসিশন হচ্ছে একক সমাধান বিদ্যমান। কোনো প্রশ্নে যখন একক সমাধান বিদ্যমান থাকবে তখন এই অঙ্কে যে যেভাবেই করুক না কেন সবার উত্তর একই ধরনের আসবে, কারণ চলকের সংখ্যা সমীকরণের সংখ্যার সমান। কারণগুলি এখানে ব্যাখ্যা করেছি, যদি প্রয়োজন মনে করো পরীক্ষা হলে কারণগুলি এই ক্ষেত্রে না লিখলেও চলবে। ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতি অর্থাৎ পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা চলকের মানগুলো বের করে নিব। এখন পশ্চাৎ প্রতিস্থাপনে কেন যাই? আমরা যখন নিচ থেকে উপরের দিকে যাব, প্রথমে এখান থেকে একটা চলকের মান পাবো, সেই চলকের মান বসালে এখান থেকে আরেকটা চলকের মান পাবো, এই দুইটা চলকের মান উপরে বসালে আরেকটি চলকের মান পেয়ে যাব। কিন্তু আমরা যদি উপর থেকে আসতাম তাহলে আমাদেরকে আবারও সমীকরণ ধরে পুনরায় হিসাব করা লাগতো, একটু জটিলতা বাড়তো।
এই জটিলতা এড়ানোর জন্য এখন আমরা যদি লিখি তাহলে 0 ইন্টু প্রথম চলক যোগ 0 ইন্টু দ্বিতীয় চলক যোগ 1 ইন্টু তৃতীয় চলক, তার মানে 1 ইন্টু তৃতীয় চলক x3 সমান কত? -3। তাহলে আমরা তৃতীয় চলক x3 এর মান পেয়ে গেলাম -3। এখন যদি আমরা হিসাব করি তাহলে এক্ষেত্রে এই সারি থেকে আমরা কি লিখতে পারবো? দেখো এটিও খুব সহজ। এই সারি থেকে আমরা লিখতে পারবো 0 ইন্টু x1 যোগ 1 ইন্টু x2 যোগ 10 ইন্টু x3 সমান -28। তাহলে x2 প্লাস 10x3 সমান -28। আমরা 0x1টার লিখি নাই, তুমি ইচ্ছা করলে লিখতে পারো। তাহলে এখান থেকে আমরা x2 এর মান নির্ণয় করব। x3 কে ডান পাশে পাঠিয়ে দিয়ে x3 এর মান বসিয়েছি, তারপর তোমরা তোমাদের মতন ক্যালকুলেশন করবে, দেখবে যে x2 এর মান 2 পেয়েছো। যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে আমরা আবার ইসালন ফর্মটাকে বক্স আকারে এখানে লিখে নিয়েছি। এখন আমরা এখান থেকে লিখতে পারি 2x1 যোগ x2 মাইনাস 2x3 সমান 10। আমার x2 এর মান জানা আছে, x3 এর মান জানা আছে। মানগুলি যদি বসিয়ে দিয়ে হিসাব করি তাহলে আমরা x1 এর মান পেয়ে যাব। x1 এর মান পেলাম কত? 1। তাহলে নির্ণয় সমাধান চলকগুলো কি কি ছিল? x1 x2 x3। চলকের মান কত পেলাম? 1 2 -3। অর্থাৎ x1 এর মান 1, x2 এর মান 2 আর x3 এর মান -3। এখন যেহেতু একক সমাধান বিদ্যমান, তোমরা ইচ্ছা করলে এই মানগুলি সমীকরণ জোটে বসিয়ে শুদ্ধি পরীক্ষা করে নিতে পারো। যদি শুদ্ধি পরীক্ষা করো তাহলে যদি তোমার কোথাও ভুল না থাকে তাহলে তুমি দেখবে তোমার বাম পাশ আর ডান পাশ মিলে গেছে। এবং মজার ব্যাপার, যখন একক সমাধান থাকবে বন্ধুদের অ্যান্সারের সাথেও মিলে যাবে। ভিতরের ক্যালকুলেশন কারোর সাথে কারো নাও মিলতে পারে, কিন্তু ফাইনালি আমার x1 x2 x3 চলকের মানটি মিলে যাবে। নেক্সট, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। একই প্রক্রিয়ার অঙ্ক, আমাদের চলকগুলো সব সাজানো আছে, ধ্রুবকগুলো সব ডান পাশে আছে। তাহলে আমরা অঙ্কের প্রসিডিউরে চলে গেলাম। প্রদত্ত সমীকরণ জোট লিখলাম। এরপর যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে সমীকরণ জোটগুলোকে একটা বক্সের ভিতর লিখে নিয়েছি। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স এ, সহগ ম্যাট্রিক্স বলতে আমরা এখানে এক্স ওয়াই জেড চলকের সহগগুলোকে ডিফাইন করেছি এ দ্বারা, আর ধ্রুবক ম্যাট্রিক্স 2 15 20 এটিকে বি দ্বারা ডিফাইন করেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বর্ধিত ম্যাট্রিক্স এ পার্টিশন বি, এ বি। এখন আমরা ইসালন ফর্ম তৈরি করব। আমাদের লিডিং এ 2 আছে, অর্থাৎ ঝামেলা নেই। এখানে জাস্ট প্রথমে 3 কে 0 করব, 9 কে 0 করব। এর জন্য একটু কৌশলের আশ্রয় নিব। যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে, লাস্ট স্টেপ বক্সে রয়েছে। এখান থেকে হিসাব যদি করি, এটিকে যদি 0 করতে চাই তাহলে নতুন যে 2 নাম্বার সারি তৈরি করব, নতুন যে 2 নাম্বার সারি তৈরি করব, এই পুরাতন 2 নাম্বার সারিকে 2 দ্বারা গুণ করব, আর 1 নাম্বার সারিকে 3 দ্বারা গুণ করে এটা থেকে বিয়োগ করব। অর্থাৎ এই পিঙ্ক কালারের অংশটুকু আমরা ক্যালকুলেশন করব নতুন 2 নাম্বার সারির ক্ষেত্রে, আর এই কালো রঙের অংশটুকু ক্যালকুলেশন করব 3 নাম্বার সারির ক্ষেত্রে। এখন দেখো, তোমরা যখন এটি 0 পেয়ে যাবে, পরবর্তী টার্গেট হচ্ছে 37 কে 0 করা। এর জন্য আমরা কৌশলের কি আশ্রয় নিয়েছি? r3 ড্যাশ, এটা 3 নাম্বার সারিতে অবস্থান করতেছে। r3 ড্যাশ সমান 17r3 মাইনাস 37r2। মূলত এটা 17 এবং 37 দুইটি মৌলিক সংখ্যা। তাহলে এটিকে যদি 0 করতে হয় তাহলে এটাকে 17 দিয়ে গুণ করতে হয়, আর এটাকে 37 দ্বারা গুণ করতে হয়। গুণ করে বিয়োগ করলে 0 আসে। ক্যালকুলেশন এরকম আসবে, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে। তাহলে এখান থেকে আমরা লাস্ট স্টেপটা বক্সে নিয়ে আসছি। ইয়া সারি ইসালন ম্যাট্রিক্স কোনটা? এইটা হচ্ছে আমাদের সারি ইসালন ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা একক সমাধান বিদ্যমান কথাটা বলতে পারতেছি। কেন বলতে পারতেছি? আমার চলক হচ্ছে 3টা, আর ইসালন ফর্মে নেওয়ার পর সারি অশূন্য সারি হচ্ছে 3টি। ইসালন ফর্মে নেওয়ার পর অশূন্য সারি হচ্ছে 3টি। তাহলে চলকের সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান হলে আমরা জানি যে একক সমাধান বিদ্যমান। এখন যেহেতু প্রশ্নের সমাধান করতে বলা হয়েছে, তাহলে আমরা সমাধান করব। ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে যদি সমাধান করি তাহলে এখান থেকে লিখতে পারি 440 মানে 0 ইন্টু প্রথম চলক x যোগ 0 ইন্টু দ্বিতীয় চলক y যোগ 440 ইন্টু জেড সমান -514। এখান থেকে আমরা জেড এর মানটি
বের করে নিব। জেড এর মান পেলাম কত, -257 ডিভাইডেড বাই 220। এবং এখান থেকে কত লিখতে পারি, দ্বিতীয় সমীকরণের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা লিখতে পারি 0 ইন্টু প্রথম চলক যোগ 17 ইন্টু দ্বিতীয় চলক অর্থাৎ ওয়াই যোগ -22 ইন্টু তৃতীয় চলক জেড ইকুয়াল 24। তাহলে আমরা এখানে লিখতে পারি 17y - 22 জেড ইকুয়াল টু 24। এখান থেকে আমরা জেড এর মান বসিয়ে দিয়ে ওয়াই এর মানটা বের করে নিব। জেড এর মান বসিয়ে তোমরা ধীরে সুস্থে ক্যালকুলেশন করবে, দেখবে যে ওয়াই এর মান পেয়েছো -1/10। পরবর্তীতে কি করবে, এখান থেকে আবার লেখা যায় কত, 2x প্লাস -3xy প্লাস 4z ইকুয়াল টু 2, 2x - 3xy প্লাস 4z ইকুয়াল টু 2। এখন তোমার হাতে সব মান আছে, ওয়াই এর মান আছে, জেড এর মান আছে। মানগুলি বসিয়ে তোমরা এক্স এর মান নির্ণয় করবে। তাহলে দেখবে যে এক্স এর মান পেয়ে যাচ্ছ। এক্স এর মান কত পেলাম, 701/220। যেহেতু একক সমাধান সুতরাং সবার সাথে অ্যান্সার মিলবে। তাহলে আমরা এখান থেকে নির্ণয় সমাধান এক্স চলকের জন্য মান পেলাম কত, 701/220, ওয়াই এর জন্য পেলাম -1/10 আর জেড এর জন্য পেলাম -257/220। অঙ্কগুলো কিন্তু খুবই মজার, তোমরা যদি একটু আগ্রহ সহকারে করো দেখবে যে সহজ লাগছে। এটি মেজর এবং নন মেজর সবার জন্যই এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট এবং মূলত লিনিয়ার অ্যালজেব্রা পার্টটা নির্ভর করে ইসালন ফর্ম তৈরি করার উপর এবং সমীকরণ জোট সমাধান করার উপর। তোমার কনসেপ্ট যদি এখানে ক্লিয়ার থাকে তাহলে তুমি লিনিয়ার অ্যালজেব্রা খুব সহজেই সমাধান করতে পারবে। নেক্সট উদাহরণ 6, প্রমাণ করো যে পি কিউ ও আর এর যে কোনো মানের জন্যই নিম্নলিখিত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান এবং সমাধান করো। তাহলে আমাকে প্রশ্নে কি বলছে, দুইটা জিনিস বলছে। প্রমাণ করো যে পি কিউ ও আর এর যে কোনো মানের জন্যই নিম্নলিখিত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান এবং সমাধান করো। তাহলে আমরা কি করব, বর্ধিত ম্যাট্রিক্স নিব, ইসালন ফর্ম তৈরি করব। যদি দেখি অশূন্য সারির সংখ্যা আর চলকের সংখ্যা সমান তাহলে আমরা কি বলতে পারবো, একক সমাধান বিদ্যমান। তারপরে ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে ধীরে ধীরে প্রশ্নের সমাধান করে দিয়ে আসবো। তাহলে প্রদত্ত সমীকরণ জোট, যেহেতু আমাদের চলকগুলো সাজিয়ে লেখা আছে এবং ধ্রুবকগুলো ডান পাশে আছে, তাহলে আমরা প্রদত্ত সমীকরণ জোটে এগুলি লিখলাম। যদি কোনো কারণে এলোমেলো থাকতো তাহলে এই প্রদত্ত সমীকরণ জোটে যেটি এলোমেলো থাকতো তার পাশে বা লিখে আমরা সেটিকে সাজিয়ে নিতাম। স্লাইড চেঞ্জ হওয়ার জন্য আমি লাস্ট স্টেপ বক্সে নিয়ে আসছি। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স, তাহলে এখানে সহগ কি, এক্স ওয়াই জেড চলকের সহগ। তাহলে এটাকে এ দ্বারা ডিফাইন করেছি আর ধ্রুবকটাকে আমরা ডিফাইন করেছি বি দ্বারা, ধ্রুবক ম্যাট্রিক্স বি। তাহলে বি হচ্ছে পি কিউ আর। তাহলে এটাকে পার্টিশন আকারে লিখবো বর্ধিত ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এ পার্টিশন বি, এ এর মান বসাবো, বি এর মান বসাবো। এখন আমরা ইসালন ফর্ম যখন তৈরি করব তাহলে আমাদের প্রথম কাজ হবে এটিকে 0 করা, 2 কে 0 করা, 3 কে 0 করা। তারপরের স্টেপে এখানে যদি কোনো কিছু থাকে সেটিকে 0 করা। তাহলে দেখো আমাদের R2' নতুন 2 নাম্বার সারি কিভাবে তৈরি করব, পুরাতন 2 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারিকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে আমাদের ফলাফল আসবে, এটি হচ্ছে পিঙ্ক কালারের অংশের জন্য, আর কালো রঙে R3' R3 - 3R1 এটি আসবে নিচের অংশের হিসাব করলে। তোমরা একটু নিজেরাই হিসাব করবে, আমার মনে হয় হিসাব ঠিক আছে। এখন আমরা এটিকে যখন ইসালন ফর্মে যেতে যাই তখন দেখি যে আমাদের কাঙ্ক্ষিত এই 7 কে 0 করতে হবে। তো এই 7 কে 0 করার জন্য সবচেয়ে সহজ প্রসিডিউর হচ্ছে R3' সমান R3 - R2, R3 - R2। তোমরা এই বক্সটি দিবে না কিন্তু থার্ড ব্র্যাকেট দিবে আর নোটেশন অবশ্যই দিবে। নোটেশন ব্যতীত তোমাদের খাতা মূল্যায়ন করা হয় না, কথাগুলি আমি বারবার বলে আসছি কিন্তু। তাহলে ক্যালকুলেশন এভাবে আসবে। যেহেতু আমাদের এখানে ইসালন ফর্মে চলে আসছে সারি ইসালন ম্যাট্রিক্স, আমরা মূলত স্লাইড চেঞ্জ করেছি আমার জায়গা স্বল্পতার কারণে। তাহলে আমরা এটি বক্স আকারে যে স্টেপটা আছে লিখবো না, কিন্তু আগের স্টেপে লেখা আছে এর নিচ বরাবরই লিখবো সারি ইসালন ম্যাট্রিক্স। একক সমাধান বিদ্যমান। কেন আমরা ডিসিশন নিচ্ছি একক সমাধান বিদ্যমান, কারণ আমাদের চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা সমান। কারণ চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা
সমান। এখন তাহলে আমরা কি বলতে পারি কি, সুতরাং পি কিউ ও আর এর যে কোনো মানের জন্যই নিম্নলিখিত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। ইসালন আকারে নেওয়ার পর আমরা দেখতেছি কি সারির সংখ্যা, চলকের সংখ্যা এবং অশূন্য সারির সংখ্যা সমান, তাহলে আমাদের ডিসিশন হচ্ছে একক সমাধান বিদ্যমান। তাহলে এখানে পি কিউ আর এর যে কোনো মানের জন্য, এখানে পি কিউ আর এর যে কোনো মানের জন্য আমরা বলতে পারি এই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। এখন সমাধান করতে বলছে ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে তোমরা সমাধান করবে। তাহলে 0 ইন্টু প্রথম চলক যোগ 0 ইন্টু দ্বিতীয় চলক যোগ -1 ইন্টু তৃতীয় চলক সমান আর মাইনাস পি মাইনাস কিউ। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম মাইনাস জেড সমান এত, জেড সমান পি প্লাস কিউ মাইনাস আর। এবং 7y এখান থেকে যদি আমরা দ্বিতীয়টা নিই, দ্বিতীয় সারির দিকে খেয়াল করি, তাহলে দেখো 0 ইন্টু প্রথম চলক যোগ 7 ইন্টু দ্বিতীয় চলক মাইনাস 9 ইন্টু তৃতীয় চলক, অর্থাৎ 7y মাইনাস 9z সমান কিউ মাইনাস টুয়াইস পি। এখান থেকে তোমরা তোমাদের মতন ক্যালকুলেশন করে y এর মানটি বের করবে। তোমরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে y এর মান নির্ণয় করবে। তাহলে আমরা y এর মান পেলাম কত, p প্লাস 10/7 কিউ মাইনাস 9/7 আর। এখন আমরা ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে কন্টিনিউ করে কি করব, এখন প্রথমটাতে যাব। প্রথমটাতে গেলে আমরা কত পাই, x মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 4z ইকুয়াল টু পি। এখান থেকে তোমরা তোমাদের মতন ক্যালকুলেশন করবে, y এবং z এর মান বসিয়ে p এর x এর মানটি বের করে নিবে। এর ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবে। সুতরাং নির্ণয় সমাধান x y z চলকের মান, এটি হচ্ছে x চলক, x চলকের করসপন্ডিং ভ্যালু হচ্ছে এটি, এটি হচ্ছে y চলক, y চলকের করসপন্ডিং ভ্যালু এত, আর z চলকের করসপন্ডিং ভ্যালু এটি হচ্ছে z, z চলকের করসপন্ডিং ভ্যালু p প্লাস কিউ মাইনাস আর। তাহলে আমাদের প্রশ্নের যে দুইটি অংশ চেয়েছিল সে দুইটি অংশই করা হয়ে গেল। একটা হচ্ছে আমাকে প্রথমে বলা হয়েছিল পি কিউ আর এর সকল মানের জন্য একক সমাধান বিদ্যমান, আর সমাধান করতে বলছিল, আমরা দুইটা স্টেপ পূর্ণ করলাম। নেক্সট, নিম্নোক্ত সমীকরণ জোটদ্বয়ের সমাধানযোগ্যতা যাচাই করো এবং সমাধানযোগ্য জোটটির সমাধান করো। নিম্নোক্ত সমীকরণ জোটদ্বয়ের সমাধানযোগ্যতা যাচাই করো এবং সমাধানযোগ্য জোটটির সমাধান করো। তাহলে আমরা প্রথম যেটা করব ইসালন ফর্মে নিব, ইসালন ফর্মে নেওয়ার পর ডিসিশন দিব যে এটি সমাধানযোগ্য কিনা। যদি সমাধানযোগ্য হয় তাহলে সমাধান করে দিব। সমাধান প্রদত্ত সমীকরণ জোট, সমীকরণ জোটে আমরা লিখলাম যেহেতু একাধিক সরলরৈখিক সমীকরণ আর সবগুলি চলকই সাজানো আছে, আমরা বাম পাশে সেভাবেই লিখলাম আর ডান পাশে ধ্রুবক লিখলাম। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স, তাহলে এটির সহগ ম্যাট্রিক্স আমরা এক্স ওয়াই জেড চলকের সহগ ম্যাট্রিক্স এ আর ধ্রুবক ম্যাট্রিক্স বি 1 2 1। এখন বর্ধিত ম্যাট্রিক্স এ পার্টিশন বি, এ এর মান বি এর মান বসালাম। এখন তোমরা ক্যালকুলেশন করবে তোমাদের মতন করে। যদি মনে করো যে লিডিং এ 1 নিলে তোমার সুবিধা হয়, তাহলে লিডিং এ 1 নিয়ে যাওয়ার জন্য এটি কি করা হয়েছে, R1 আর R3 পরস্পর ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ 1 নাম্বার সারি চলে যাবে 3 নাম্বার সারিতে আর 3 নাম্বার সারি আসবে 1 নাম্বার সারিতে। এই স্টেপটুকু অপশনাল। এটা করার কারণ হচ্ছে যদি আমরা লিডিং এ 1 আনি তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায়। তাহলে R1 ইন্টারচেঞ্জ করছি R3 এর সাথে, দেখো এইটা R1 1 নাম্বার সারি আর এটা 3 নাম্বার সারি পরস্পর স্থান বিনিময় করানো হয়েছে। আর এটি হচ্ছে নেগেশন সাইন আমরা ব্যবহার করি চিহ্নকে বর্জন করে, জাস্ট আমরা নোটেশন হিসেবে এটা দিয়ে যাই। এখন আমরা কি করব, প্রথম টার্গেট হচ্ছে এই 3 কে 0 করব, এই 3 কে 0 করব, তারপর 2 কে 0 করব। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব R2 ড্যাশ, নতুন 2 নাম্বার সারি তৈরি করতে চাই, 2 নাম্বার সারি থেকে বিয়োগ করবে 1 নাম্বার সারিরে 3 দ্বারা গুণ করে, আর নতুন 3 নাম্বার সারির ক্ষেত্রে R3 ড্যাশ সমান R3 মাইনাস 2 R1। এরপর পর্যায়ক্রমে আমরা কোথায় আসব, এখানে আসব, এখানে এসে কাকে 0 করব, এটিকে 0 করব। তাহলে R3 ড্যাশ R3 মাইনাস R2 হিসাব করলে আসে, R3 ড্যাশ R3 মাইনাস R2 হিসাব করলেই আসে।
যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে আমরা লাস্ট স্টেপটা বক্সে লিখে নিয়েছি। এখন দেখো ইয়া সারি সালন ম্যাট্রিক্স, ইয়া সারি সালন ম্যাট্রিক্স, একাধিক সমাধান বিদ্যমান, একাধিক সমাধান বিদ্যমান। কেন বলতেছি একাধিক সমাধান বিদ্যমান? যখন ইসালন ফর্মে নিয়েছি অশূন্য সারি হচ্ছে 2টি আর চলক হচ্ছে 3টি, এক্স ওয়াই জেড। তাহলে ইসালন ফর্মে নেওয়ার পর যদি চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি হয় তাহলে একাধিক সমাধান বিদ্যমান। ইসালন আকারে নেওয়ার পর অশূন্য সারির সংখ্যা যদি চলকের সংখ্যা, অশূন্য সারির সংখ্যা থেকে চলকের সংখ্যা বেশি হয় তাহলে একাধিক সমাধান বিদ্যমান। এখানে একটি কথা আসে মুক্ত চলক বা স্বাধীন চলকের কথা, কারণ চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি। এখন স্বাধীন চলকের সংখ্যা, স্বাধীন চলকের সংখ্যাটা কিভাবে বের হবে? মোট চলকের সংখ্যা বিয়োগ সমীকরণের সংখ্যা। এখানে সমীকরণের সংখ্যা বলতে এই ইসালন ফর্মে নেয়ার পর অশূন্য সারির সংখ্যা, ইসালন ফর্মে নেয়ার পর অশূন্য সারির সংখ্যা। তাহলে মোট চলক হচ্ছে আমাদের 3, ইসালন ফর্মে নেওয়ার পর 2টা অশূন্য সারি, সেটাকে আমরা সমীকরণের সংখ্যা বলতেছি 3 - 2 1। একটি স্বাধীন চলক, স্বাধীন চলক স্বাধীন হলেও একেবারে স্বাধীন আমি বলবো না, কারণ স্বাধীন চলক ব্যবহার করে সব চলকের মান তোমাকে নির্ণয় করতে হবে। স্বাধীন চলকের যেটা ধরবা সেই চলকের মাধ্যমে সব চলকের জন্য মান নির্ণয় করা সম্ভব হয়। তাহলে আমরা ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে যদি যাই তাহলে আর দ্বিতীয় সারির দিকে যদি তাকাই, তৃতীয় সারির দিকে তাকিয়ে আমাদের কোনো লাভ হবে না। তাহলে আমরা যদি এখানে তাকাই তাহলে দেখো 0 ইন্টু প্রথম চলক যোগ -11 ইন্টু দ্বিতীয় চলক প্লাস 17 ইন্টু তৃতীয় চলক সমান -1। তাহলে এখান থেকে যে কোনো একটাকে আমরা ধরে নিব। তুমি ওয়াইও ধরতে পারো, জেডও ধরতে পারো, তুমি ওয়াইও ধরতে পারো, জেডও ধরতে পারো। তো ধরার ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, যদি ভগ্নাংশটাকে অ্যাভয়েড করার সুযোগ থাকে তাহলে ভগ্নাংশটাকে অ্যাভয়েড করবে। আমি পরবর্তীতে এই কৌশল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওয়াই সমান এ ধরলাম, এখান থেকে আমরা জেড এর মানটি বের করে নিব। তাহলে জেড সমান কত পেলাম? 11a - 1/17। এখন যদি উপরের দিকে যাই তাহলে ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে তাহলে এখানে আসলে কত? x + 4y - 6z = 1। এখানে আমরা অন্য মানগুলি বসাবো, বসিয়ে y এবং z এর মান বসিয়ে x এর মান ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা একটু নিজেরা করবে। তাহলে x এর মান কত পেলাম? 1/17 ইন্টু 11 - 2 তাহলে এখান থেকে নির্ণয় সমাধান x y z চলকের মান পেলাম। তাহলে x এর মান পেয়েছি কত? 80, y এর মান a আর z এর মান 80। যেখানে a বিলংস টু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। a এর পরিচয় কি? এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তোমরা যদি ইচ্ছা করো এখানে যেহেতু a যে কোনো বাস্তব সংখ্যা, এর মান 0 ধরে এখানে দেখো কত আসে? 11/17 0 আর এটা -1/17। এই মানগুলো যদি তুমি প্রদত্ত সমীকরণ জোটে বসাও দেখবে যে বাম পাশ আর ডান পাশ সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি পরীক্ষার হলে পরীক্ষা করে আসতে পারবে, শুদ্ধি পরীক্ষা করে আসতে পারবে যে তোমার প্রবলেমটি সঠিকভাবে হয়েছে কিনা। নেক্সট, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে এটিও এখন আমার মনে হয় তোমরা নিজেরাই পারবে। আমার যেহেতু চলকগুলো বাম পাশে আছে, ধ্রুবকগুলো ডান পাশে আছে, প্রদত্ত সমীকরণ জোট লিখব। প্রদত্ত সমীকরণ জোট লেখা হয়ে গেলে আমরা এটিকে জাস্ট ফিগারটাকে প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স, ধ্রুবক ম্যাট্রিক্স, সহগ ম্যাট্রিক্সকে ধরবো এ, ধ্রুবক ম্যাট্রিক্সকে ধরবো বি, এ পার্টিশন বি নিব বর্ধিত ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এ বি এর মান বসাবো, এরপরে লিডিং এ 1 আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনও সহজ হয়ে গেছে। আমরা এখন এটিকে এসালন ফর্ম তৈরি করা শুরু করব। আমার মনে হয় অলরেডি তোমরা এসালন ফর্ম তৈরি করার প্রক্রিয়া এখন থেকে পারবে। তাহলে প্রথমে টার্গেট হচ্ছে 2 নম্বর সারি থেকে 2 কে 0 করব, 3 নম্বর সারি থেকে এই 3 কে 0 করব। স্লাইড চেঞ্জ হওয়ার জন্য এটিকে আমি বক্স আকারে নিয়ে আসছি। ক্যালকুলেশন r2 ড্যাশ r2 - 2r1, অর্থাৎ নতুন 2 নম্বর সারি তৈরি করব। নতুন 2 নম্বর সারি তৈরি করার ক্ষেত্রে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে পুরাতন 2 নম্বর সারি বিয়োগ 2 ইন্টু প্রথম সারি। এরপরে r3 ড্যাশ সমান r3 - 3r1, নতুন যে 3 নম্বর সারিটা আমরা তৈরি করব
সেই নতুন 3 নম্বর সারিটি হবে R3 মাইনাস 3R1। এরপরে ইচ্ছা করলে আমরা 2 নম্বর সারিটাকে 2 নম্বর সারিটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, করি নাই আমি। R3 ড্যাশ এটিকে আমরা কি করতেছি, এটাকে 0 করার চেষ্টা করতেছি ইসেলন ফর্মে নেওয়ার জন্য। এখন তোমাদের কারো কারো মনে হতে পারে স্যার এটি তো ইসেলন ফর্মে সিঁড়ির আকারটি চলে আসছে, কিন্তু আমি একটু আগে একটি কথা বলেছিলাম যে একই সমীকরণ ইসেলন আকারের ভিতর একাধিকবার থাকতে পারবে না, আবার কোনো শূন্য সারিকে বাদও দিয়ে দিব না, সেটিকে নিচে নামিয়ে দিব। তাহলে এখান থেকে R3 ড্যাশ 3R3 মাইনাস R2 যদি হিসাব করি, তাহলে দেখো নিচের সবগুলি 0 চলে আসলো। এখন এই ক্যালকুলেশনটাকে আরেকটু মানে ভালো দেখানোর জন্যই বলো আর কৌশলী বলো, আমরা 2 নম্বর সারিটাকে কত দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করা আর 1/3 দিয়ে গুণ করা একই কথা। তাহলে নতুন 2 নম্বর সারি তৈরি করব, নতুন 2 নম্বর সারি তৈরি করব 1/3 R2, পুরাতন সারিটাকে 1/3 দিয়ে গুণ করব, পুরাতন 2 নম্বর সারিটাকে 1/3 দিয়ে গুণ করব। তাহলে কত দাঁড়ায় 2 0 0 2 -1 1। তাহলে ইয়ার সারি ইসেলন ম্যাট্রিক্স আমাদের, যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে আমি ডান পাশে নিয়ে আসছি, ইয়ার সারি ইসেলন ম্যাট্রিক্স একাধিক সমাধান বিদ্যমান। আমরা কেন বললাম এটি একাধিক সমাধান বিদ্যমান, কারণ আমার চলকের সংখ্যা ইসেলন ফর্মে নেওয়ার পর সমীকরণের সংখ্যা থেকে বেশি। চলক হচ্ছে 4টি আর সমীকরণ হচ্ছে 2টি, কারণ চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি। তাহলে স্বাধীন চলকের সংখ্যা, আমরা একটু আগে বলেছি স্বাধীন চলকের সংখ্যা হচ্ছে মোট চলকের সংখ্যা বিয়োগ ইসেলন ফর্মে নেওয়ার পর অশূন্য সারির সংখ্যাটাকে বলি সমীকরণের সংখ্যা। এই যে এখানে অশূন্য সারি আছে 2টি, এটাকে আমরা সমীকরণ দ্বারা ডিফাইন করতেছি। তাহলে স্বাধীন চলকের সংখ্যা সমান মোট চলকের সংখ্যা বিয়োগ সমীকরণের সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে মোট চলক হচ্ছে আমাদের 4টা আর অশূন্য সারি 2টা, তাহলে স্বাধীন চলক 2টা। তাহলে আমাদের হাতে অপশন আছে 2টা, এই 2টা স্বাধীন চলকের মাধ্যমে আমাকে 4টি চলকের মানই বের করতে হবে। এখন তুমি যদি প্রথমে 2টা অপশন শেষ করে দাও, তাহলে দেখবে যে 4টি চলকের মান নির্ণয় করতে পারছো না। তাহলে একটু খেয়াল রাখবে যে আমরা যে এই স্বাধীন চলকের যে 2টা চলক, সেই 2টার মাধ্যমে যেন আমি বাকি সবগুলোর মান নির্ণয় করতে পারি। নেক্সট উদাহরণ 24, এ বি এবং সি। আচ্ছা, এখানে একটু বলে আসি, তাহলে এই জায়গায় যে কাজটুকু আছে তোমরা একটু নিজেরা করবে, করে এই অঙ্কের অ্যান্সার তৈরি করবে। আর যদি না পারো আমাকে পরে বলো, আমি পরবর্তীতে দেখব। নেক্সট হচ্ছে উদাহরণ 24, এ বি এবং সি ধ্রুবক সময়ের মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তা নির্ণয় করো। এ বি এবং সি ধ্রুবক সময়ের মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তা নির্ণয় করো। তাহলে এই হচ্ছে আমার সমীকরণ জোট। চলকগুলি সব বাম পাশে আছে, একটু সাজিয়ে লেখার আর প্রয়োজন পড়ছে না, ডান পাশে ধ্রুবক আছে। তাহলে আমরা যখন সমাধান নিব, প্রদত্ত সমীকরণ জোট লিখলাম, এরপরে এটিকে আমরা অ্যাজ ইউজুয়াল প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স, এটিকে এ ধরবো, ধ্রুবক ম্যাট্রিক্সটাকে বি ধরবো, বর্ধিত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ পার্টিশন বি লিখবো, এ বি এর মান বসাবো। এখন আমাদের টার্গেট হচ্ছে পর্যায়ক্রমে ইসেলন ফর্মে যা, অর্থাৎ প্রথমে 2 নম্বর সারির এই 2 কে 0, এবার 3 নম্বর সারির এই 1 কে 0। এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে R2 ড্যাশ সমান R2 মাইনাস 2R1, এটিকে 0 করার জন্য R2 ড্যাশ নতুন 2 নম্বর সারি পুরাতন 2 নম্বর সারি বিয়োগ 2 ইন্টু R1, ঠিক R3 ড্যাশ R3 মাইনাস R1 করলে আমাদের 0 চলে আসে। তাহলে এই হিসাবও নিজেরা করবে। এরপর আমরা কাকে 0 বানাবো, তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে -4 কে 0 বানাতে হবে। -4 কে 0 বানানোর জন্য R3 ড্যাশ নতুন 3 নম্বর সারি পুরাতন 3 নম্বর সারির সাথে যোগ করব, এটিকে 2 দ্বারা গুণ করে, অর্থাৎ 2 নম্বর সারিকে 2 দ্বারা গুণ করে। আমি আবারও বলি 1 নম্বর সারির সাথে যদি তোমরা হিসাব করো, বাম পাশের 0 কিন্তু সরে যাবে, আর বাম পাশের 0 সরে গেলে তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারবে না। তাহলে এখান থেকে আমরা হিসাব করলাম ইয়ার সারি ইসেলন ম্যাট্রিক্স। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি কি, প্রদত্ত সমীকরণ জোটের সমাধান থাকবে যদি এত ইকুয়াল টু 0 হয়। কোনো কারণে যদি এটা 0 না হয়, কোনো কারণে যদি এই অংশটুকু 0 না হয়, তাহলে কিন্তু 0 সমান সামথিং হয়ে যাবে, 0 ব্যতীত সামথিং, তখন কিন্তু অসম্ভব হবে, সমীকরণ জোটের সমাধান থাকবে না। তাহলে প্রদত্ত সমীকরণ জোটের সমাধান যদি থাকতে হয়,
তাহলে c প্লাস টোয়াইস বি মাইনাস 5a ইকুয়াল টু 0 হতে হবে। কেউ ইচ্ছা করলে এটিকে মাইনাস দ্বারা গুণ করে 5a মাইনাস 2b মাইনাস c ইকুয়াল টু 0 লিখতে পারতো। আবার বলছি, কেউ যদি মনে করে এটিকে মাইনাস দ্বারা গুণ করে দিবে 5a মাইনাস টোয়াইস বি মাইনাস c ইকুয়াল টু 0, এটিও কন্ডিশন আকারে লিখতে পারো। নেক্সট উদাহরণ 27। তোমাদেরকে একটু ইনফর্ম করি, এখন থেকে যে অঙ্কগুলি করব একটা বড় কোশ্চেন মেজর এবং নন মেজর সবার জন্যই পরীক্ষায় আসে। একটু আন্তরিকতার সাথে যদি তোমরা দেখো তাহলেই দেখবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় তোমরা ভালো করছো, অথবা যে বিশ্ববিদ্যালয়ে হও, এগুলো সব একই প্রসিডিউর এবং একই ধরনের অঙ্ক, সব ধরনের অঙ্ক এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ তুমি যে কোনোভাবে সমস্যার সমাধান করতে পারবে। ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ফার্স্ট কোশ্চেন সমাধান নাই, সেকেন্ড কোশ্চেন একাধিক সমাধান থাকে, থার্ড কোশ্চেন একক সমাধান থাকে। পরীক্ষা হলে এই প্রশ্নগুলো তোমাকে যদি এলোমেলো করে দেয় তাহলে তুমি যেটার যে অ্যান্সার সেইভাবে তুমি অ্যান্সার করবে, আর এগুলিও খুব সহজই। তোমার এই সমীকরণ জোট দেয়া আছে, এই সমীকরণ জোটে বলছে ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে সমাধান নেই, দ্বিতীয় হচ্ছে একাধিক সমাধান থাকে, তৃতীয় হচ্ছে একক সমাধান থাকে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রদত্ত সমীকরণ জোট লিখলাম, চেক করা যে আমাদের চলকগুলো সব বাম পাশে সাজানো আছে কিনা, আছে, ধ্রুবকগুলো ডান পাশে আছে কিনা, আছে। তাহলে বর্ধিত ম্যাট্রিক্স নিব, বর্ধিত ম্যাট্রিক্স নেওয়ার জন্য সহগ ম্যাট্রিক্সকে এ দ্বারা ডিফাইন করেছি, ধ্রুবক ম্যাট্রিক্সকে বি দ্বারা ডিফাইন করেছি, এ পার্টিশন বি। ইচ্ছা করলে তোমরা যদি এইটুকু টোটালটা ওভারল্যাপ করে ডাইরেক্ট বর্ধিত ম্যাট্রিক্স লিখতে চাও, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই লিখতে পারো। তাহলে এ আর বি এর মান বসিয়েছি, এখন আমাদের ইসেলন ফর্ম তৈরি করতে হবে। যদি ইসেলন ফর্ম তৈরি করি তাহলে এই 2 কে 0 করতে হবে আর এই 1 কে প্রথমে 0 করতে হবে। সেক্ষেত্রে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে r2 ড্যাশ মাইনাস 2 r1, মানে এই 2টাকে 0 করতে চাই, তাহলে নতুন 2 নাম্বার সারি r2 ড্যাশ মাইনাস 2 r1 আর r3 ড্যাশ r3 মাইনাস r1। ক্যালকুলেশনগুলি তোমরা করলেই পারবে, তোমরা এই বক্সটি দিবে না, পাশে সাইড নোট অবশ্যই দিবে। এরপর আমাদের টার্গেট কি? এটিকে 0 করা। এটিকে 0 করার জন্য আমাদের প্রসিডিউরটা কি করব? r3 ড্যাশ নতুন 3 নাম্বার সারি তৈরি করব, পুরাতন 3 নাম্বার সারি যোগ 2 নাম্বার সারিরে 1 মাইনাস ল্যামডা দ্বারা গুণ করব। 1 মাইনাস ল্যামডা দ্বারা পুরাতন 2 নাম্বার সারিরে গুণ করে যদি যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত 0 চলে আসবে। তোমরা এই ক্যালকুলেশনটুকু আমি বলবো যে রাফে করে নিবে, অথবা আরো ভালো হয় যদি ক্যালকুলেশনগুলো এখানে দেখিয়ে দাও। বিশেষ করে যেটা এটা 6 মাইনাস ল্যামডা স্কোয়ার যা আসছে, এই ক্যালকুলেশনটা যদি পাশে করে দেখিয়ে দাও তাহলে আরো ভালো হয়। এখন তোমাদের কাজ হচ্ছে এই 6 মাইনাস ল্যামডা স্কোয়ার এটিকে উৎপাদকে বিশ্লেষণ করা। এটিকে যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কি আসবে? 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা। তোমরা এই ডান পাশে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে দেখিয়ে দিবে, আমি দেখাইনি, তোমরা ডান পাশে উৎপাদকে বিশ্লেষণ করে দেখিয়ে দিবে। এখন আমি প্রশ্নটাকে এখানে আবার নিয়ে আসছি, তোমাকে আবার আনতে হবে না, জাস্ট আমার বোঝানোর ক্ষেত্রে। প্রথম হচ্ছে সমাধান নাই। তো সমাধান না থাকার অর্থ কি? সমাধান না থাকার অর্থ হচ্ছে যে ইসালন ফর্মে নিছি এই বাম পাশের সবগুলো এন্ট্রি 0 আর ডান পাশ নট ইকুয়াল টু 0। তা বাম পাশে 0 হয় কার জন্য? ল্যামডার মান -3 বসালেও 0 হয়, ল্যামডার মান 2 বসালেও 0 হয়। কিন্তু যখন ল্যামডার মান 2 বসাবে তখন দেখো ডান পাশ 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে বাম পাশ 0, ডান পাশ নট ইকুয়াল টু 0। তাহলে ল্যামডার মান -3 বসালে বাম পাশ 0 হয়। ল্যামডার মান যদি -3 বসায় তাহলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। কারণ কি? বাম পাশে আসতেছে কত? 0 আর ডান পাশে চলে আসবে 5, ডান পাশে চলে আসবে 5, যা অসম্ভব। আমরা বুঝতে পারি কিনা আমি আবার বলতেছি, এখানে 0 আর এখানে 0 ব্যতীত যে কোনো ধ্রুবক হলেই সেই প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। নেক্সট একাধিক সমাধান। নেক্সট হচ্ছে একাধিক সমাধান। একাধিক সমাধান থাকার অর্থ হচ্ছে চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি হবে, চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি হবে।
তাহলে এটিও 0 হওয়া লাগবে, এটিও 0 হওয়া লাগবে, এই অংশও 0। আমি যদি একটু কালার কম্বিনেশন করে দেখাই, এই অংশও 0, এই অংশও 0, তখনই হচ্ছে একাধিক সমাধান থাকবে। এই অংশ দুই অংশে 0 হয় কত, ল্যামডার মান 2 বসালে ল্যামডা ইকুয়াল টু 2 হলে প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান, কারণ চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি হবে। নেক্সট দেখো কি বলছে, একক সমাধান। একক সমাধানের ক্ষেত্রে আমরা যে জিনিসটি জানি সেটি হচ্ছে চলকের সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান। একক সমাধানের ক্ষেত্রে চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা সমান। তো চলকের সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান এই অংশের উপর নির্ভর করে না, টোটালি এইটুকুর উপর নির্ভর করে। এইটির উপর যদি নির্ভর করে তাহলে এটা নট ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0। ল্যামডা প্লাস 3 ইন্টু 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা ইজ নট ইকুয়াল টু -3 এবং ল্যামডা ইজ নট ইকুয়াল টু 2 বলে প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। একক সমাধান থাকার অর্থ হচ্ছে চলকের সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান। ইসালন ফর্মে নেওয়ার পর চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা সমান। তাহলে এখানে চলক 3টা, সমীকরণ 3টা, এটি নির্ভর করবে, তাহলে এইটুকু ইজ নট ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা ইজ নট ইকুয়াল টু -3 এবং ল্যামডা ইজ নট ইকুয়াল টু 2 হলে প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান, কারণ চলকের সংখ্যা সমীকরণের সংখ্যার সমান। এগুলো একটু মনোযোগ সহকারে দেখলে দেখবা যে খুব সহজ জিনিস। নেক্সট আমরা আরো প্রবলেম দেখব। উদাহরণ 28, এটা তিতাসের বইয়ের আমি দাগ নাম্বার ফলো করেছি। ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল টু 1। সমীকরণ মালার জন্য ল্যামডা এর মান নির্ণয় করো যাতে সমীকরণ মালার ফার্স্ট কোশ্চেন অনন্য সমাধান বিদ্যমান থাকবে। অনন্য অর্থ হচ্ছে একক সমাধান, অনন্য অর্থ হচ্ছে একক সমাধান বিদ্যমান থাকে। কোনো সমাধান বিদ্যমান না থাকে, কোনো সমাধান বিদ্যমান না থাকে, তা আমরা তো জেনেই গেছি কোনো সমাধান বিদ্যমান না থাকার অর্থ হচ্ছে ইসালন ফর্মে নিব, বাম পাশে 0 আর ডান পাশে 0 ব্যতীত অন্য কোনো ধ্রুবক সংখ্যা আসবে। একাধিক সমাধান বিদ্যমান চলকের সংখ্যা যদি সমীকরণের সংখ্যা থেকে বেশি হয়। ইসালন ফর্মে নেওয়ার পর চলকের সংখ্যা যদি সমীকরণের সংখ্যা থেকে বেশি হয় তাহলে একাধিক সমাধান বিদ্যমান থাকে। সবকিছুই নির্ভর করে ইসালন আকারের উপর। তাহলে এটিকে আমরা প্রথমেই ইসালন আকার নেওয়ার চেষ্টা করব। প্রদত্ত সমীকরণ জোট লিখলাম। এখন আমাদের চলকগুলো সব বাম পাশে আছে, ধ্রুবক ডান পাশে আছে। আমরা এটিকে যদি এরকম লিখি, প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স এ ধরলাম, এর সহগ ম্যাট্রিক্সটাকে আমরা ধরলাম এ আর ধ্রুবক ম্যাট্রিক্সটাকে ধরলাম বি। তাহলে যখন বর্ধিত ম্যাট্রিক্স নিব তখন এ পার্টিশন বি, এ পার্টিশন বি মান বসিয়েছি। এখন এটিকে ইসালন ফর্ম তৈরি করব। ইসালন ফর্ম তৈরি করার ক্ষেত্রে আমরা যে কাজটি করেছি যে একটু চেঞ্জ করে নিয়েছি। লিডিং এ ল্যামডা থাকলে ক্যালকুলেশন একটু জটিল হয়, সেই জটিলতা পরিহার করার জন্য আমরা কি করেছি, 1 নম্বর সারি আর 2 নম্বর সারি ইন্টারচেঞ্জ করে দিয়েছি। 1 2 এ যাবে 1 নম্বর সারি আর 2 নম্বর সারি আসবে একই, অর্থাৎ এই সারিটাকে 2 এ পাঠিয়ে দিব আর এই সারিটাকে 1 এ নিয়ে আসবো। অর্থাৎ 2 নম্বর সারি চলে আসছে 1 এ আর 1 নম্বর সারি 2 এ। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ল্যামডার মান 0, 1 এর মান 0 করে দেওয়া। তাহলে 2 নম্বর সারি অপারেট করা লাগবে এবং 3 নম্বর সারি অপারেট করা লাগবে। তো নতুন 2 নম্বর সারি সমান কি লিখেছি, r2 মাইনাস ল্যামডা r1, r2 ড্যাশ নতুন 2 নম্বর সারি আমরা তৈরি করব, r2 মাইনাস ল্যামডা r1। তোমরা ক্যালকুলেশন করে দেখবে এভাবে আসছে, r3 ড্যাশ r3 মাইনাস r1। এটি ক্যালকুলেশন করলেও এভাবে আসবে। ক্যালকুলেশনগুলো তোমরা একটু ধীরে ধীরে করবে, আমি যেহেতু ইউটিউব চ্যানেলে দিব আমি একটু দ্রুততার সাথে এগুলি দেখিয়ে যাচ্ছি। এখন তোমাদেরকে কি করতে হবে, ইসালন ফর্মে নেওয়ার পর 1 মাইনাস ল্যামডাকে 0 করতে হবে। 1 মাইনাস ল্যামডাকে যদি 0 করতে হয় তাহলে r3 ড্যাশ সমান r3 ইন্টু 1 প্লাস ল্যামডা, অর্থাৎ নতুন 3 নম্বর সারি যে আমরা তৈরি করব সেখানে আমরা কি করব, r3 ইন্টু 1 প্লাস ল্যামডা মাইনাস r2। ক্যালকুলেশনটা তোমরা একটু পাশে করে দিবে, আমি পাশে করি নাই, তোমরা পাশে হিসাব করে করে দিবে। এরপরে যখন এটা আসবে এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণটাও তোমরা খাতার ভিতর অর্থাৎ যে অ্যান্সার করবে তার ডান পাশে হিসাব করে দিবে, এই ডান পাশের দিকে হিসাব করে দিবে, রাফে করার প্রয়োজন নেই।
তাহলে স্যার আরো খুশি হবে যে না ছেলেটি নিজে নিজেই বুঝে করেছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে আমাদের ইসালন ফর্ম তৈরি হয়ে গেছে। এখন আমরা এটি ব্যাখ্যায় যাব প্রশ্নের চাহিদা অনুযায়ী। তাহলে আমি আমার সুবিধার্থে প্রশ্নটাকেও এখানে নিয়ে নিয়েছি, ইসালন ফর্মটাকেও নিয়ে নিয়েছি, অর্থাৎ এই দুই বক্সের এক বক্সও কিন্তু তোমাকে লিখতে হবে না, জাস্ট অনন্য সমাধান বিদ্যমান। আমরা অনন্য সমাধান কখন বলি? অনন্য সমাধান বিদ্যমান কখন বলি? যখন চলকের সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান। ইসালন ফর্মে নেওয়ার পর চলকের সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান হয়। তাহলে চলকের সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান হবে কি? আমাদের এইটা শুধু নট ইকুয়াল টু 0 হলেই হয়, এটার উপর নির্ভর করে না, এটার উপর নির্ভর করে না। তাহলে ইয়ার সারি ইসালন ম্যাট্রিক্স ল্যামডা ইজ নট ইকুয়াল টু 1 আর ল্যামডা ইজ নট ইকুয়াল টু -2। ল্যামডা ইজ নট ইকুয়াল টু 1 আর ল্যামডা ইজ নট ইকুয়াল টু -2 হলে প্রদত্ত সমীকরণ জোটের অনন্য সমাধান বা একক সমাধান বিদ্যমান। অর্থাৎ এই পাঁচটা জন্য নট ইকুয়াল টু 0 হয়। তাহলে ল্যামডা ইজ, এখানে যদি 0 অ্যাভয়েড করতে হয়, ল্যামডা ইজ নট ইকুয়াল টু 1, ল্যামডা ইজ নট ইকুয়াল টু -2, এটা ডান পাশের উপর নির্ভর করে না। নেক্সট কি বলছেন? যে কোনো সমাধান বিদ্যমান না থাকে। কোনো সমাধান বিদ্যমান না থাকার অর্থ কি? ইসালন ফর্মে নেওয়ার পর বাম পাশটা হয়ে যাবে কি? 0। এটা হয়ে যাবে 0 আর এটি হবে 0 ব্যতীত অন্য কোনো ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা এখানে যদি ল্যামডার মান 1 বসাই, তাহলে এটিও 0, এটিও 0, কাঙ্ক্ষিত জায়গায় আসলো না। কিন্তু ল্যামডার মান যদি -2 বসাই, তাহলে এপাশে 0 আর এপাশে -3। তাহলে আমরা জানি যে ল্যামডা ইকুয়াল টু -2 হলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না, কারণ 0 সমান -3 হয়ে যাচ্ছে। ল্যামডার মান যদি -2 বসাই, 0 সমান -3, যা অসম্ভব। নেক্সট হচ্ছে একাধিক সমাধান বিদ্যমান। তো একাধিক সমাধানের ক্ষেত্রে আমরা কি জানি? যে এটিও 0, এটিও 0। তো দুইটাই 0 হয়। কখন 0 হয়? ল্যামডার মান 1 বসাইলে 0 হয়। ল্যামডার মান যদি এখানে 1 বসানো হয়, তাহলে শুধুমাত্র 0 হয়। ল্যামডার মান 1 হলে প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান। কারণটা আমরা একটু উল্লেখ করে দেব। কারণ কি? চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি। কারণ চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি। নেক্সট যদি 29 নম্বরে আসি, ল্যামডা এবং মিউ এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের সমাধান না থাকে, একাধিক সমাধান থাকে, একক সমাধান থাকে। ল্যামডা এবং মিউ এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের সমাধান না থাকে, একাধিক সমাধান থাকে, একক সমাধান থাকে। এগুলি অঙ্ক খুবই সহজ। তোমরা প্রদত্ত সমীকরণ জোট নিবে, যেহেতু চলকগুলো সব বাম পাশে সাজানো আকারে আছে, কোনো ঝামেলাই নেই। ধ্রুবকগুলো ডান পাশে আছে, ধ্রুবকগুলো ডান পাশে। আমরা যদি সহগ ম্যাট্রিক্স নিয়ে লিখি, অর্থাৎ এটাকে ধরলাম প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স আর ধ্রুবক ম্যাট্রিক্সটাকে ধরলাম বি, তাহলে এ পার্টিশন বি লিখব, এ এর বি এর মান বসাবো, ইসালন ফর্ম তৈরি করব। r2 ড্যাশ এটিকে যদি 0 করতে চাই, r2 ড্যাশ r2 মাইনাস r1, r3 ড্যাশ r3 মাইনাস r2 ও করতে পারো, r3 মাইনাস r1 ও করতে পারো। এখানে আমি r3 মাইনাস r2 হিসাব করেছি। তাহলে দেখো কি আসছে, এরকম আসছে। তো এটাই তো আমাদের সারি ইসালন ম্যাট্রিক্স। ইয়া আমাদের সারি ইসালন ম্যাট্রিক্স। এখন প্রথম কন্ডিশন হচ্ছে, আমি প্রশ্নটা এখানে বক্স আকারে তুলে নিয়েছি এবং লাস্ট স্টেপটা বক্স আকারে, অর্থাৎ এই স্লাইডে তোমাকে কিন্তু এই দুটি বক্স লিখতে হবে না, জাস্ট বোঝানোর সুবিধার্থে। সমাধান না থাকে, আমরা সমাধান না থাকার অর্থ জানি যে এটা 0 হবে, এটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে সমাধান না থাকতে হলে কি হবে? ল্যামডা ইকুয়াল টু 3 হতে হবে আর মিউ ইজ নট ইকুয়াল টু 10। ল্যামডা ইকুয়াল টু 3 আর মিউ ইজ নট ইকুয়াল টু 10 হলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। কারণ কি? এটি 0 আর এটি নট ইকুয়াল টু 0। তাহলে এটি 0 হয় হচ্ছে ল্যামডার মান 3 বসালে, আর এটি 0 হয়, 0 অ্যাভয়েড করা যায় মিউ ইজ নট ইকুয়াল টু 10 হলে। তাহলে এখান থেকে ডিসিশন পেলাম যে ল্যামডা ইকুয়াল টু 3 এবং মিউ ইজ নট ইকুয়াল টু 10 হলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। নেক্সট হচ্ছে একাধিক সমাধান থাকে। একাধিক সমাধান থাকার অর্থ এটিও 0, এটিও 0, অর্থাৎ ল্যামডার মান 3 আর মিউ এর মান 10। ল্যামডার মান 3 এবং মিউ এর মান 10 হলে প্রদত্ত সমীকরণ জোটের
একাধিক সমাধান বিদ্যমান, কারণ হচ্ছে চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি হবে। এরপরে বলছে একক সমাধান। একক সমাধান থাকার অর্থ হচ্ছে এটির উপর নির্ভর করে না, এটা নট ইকুয়াল টু 0, ল্যামডা মাইনাস 3 নট ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা ইজ নট ইকুয়াল টু 3। যদি ল্যামডা নট ইকুয়াল টু 3 হলে প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান, কারণ চলকের সংখ্যা সমীকরণের সংখ্যার সমান হবে। নেক্সট, ল্যামডা ও মিউ এর এরূপ শর্ত নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের একটি অনন্য সমাধান থাকে, একাধিক সমাধান থাকে, আদৌ সমাধান থাকে না। এগুলি কোশ্চেন সহজ এবং এগুলোর অ্যান্সারও আমি বলবো সহজ, পরীক্ষার জন্য আবার খুবই ইম্পর্টেন্ট। তাহলে এগুলি সব সাজানো আকারে আছে, চলকগুলো ধ্রুবক ডান পাশে আছে, প্রদত্ত সমীকরণ জোট লিখে ফেললাম। প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স, তাহলে এখানে আমরা সহগ ম্যাট্রিক্সটাকে ধরবো এ আর ধ্রুবকটাকে ধরবো বি। ধরলাম, ধরে বর্ধিত ম্যাট্রিক্স লিখবো এ পার্টিশন বি, এ এর মান বসাবো, বি এর মান বসাবো। এখন ক্যালকুলেশন সুবিধার্থে যদি তোমরা চেঞ্জ করতে চাও করতে পারো, আমি আর এখানে চেঞ্জ করি নাই। r2 ড্যাশ সমান 2r2 মাইনাস 3r1, এখানে 0 করতে চাই, তাহলে r2 ড্যাশ সমান 2r2 মাইনাস 3r, আর r3 ড্যাশ সমান 2r3 মাইনাস r1। এসব ক্যালকুলেশন তোমরা এতক্ষণে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। এরপর আমরা কি করব, 11টাকে 0 করব। 11 0 করার জন্য আমাদের কি করতে হবে দেখো, তাহলে এখান থেকে হিসাব করতে হবে কি, r3 ড্যাশ সমান r3 প্লাস r2। এই বক্সটি লিখতে হবে না, এই বক্সের ভিতরের জিনিস কিন্তু তোমাকে লিখতে হবে নোট আকারে। তাহলে r3 ড্যাশ r3 প্লাস r2, r3 ড্যাশ r3 প্লাস r2 যদি এই সারির সাথে এই সারি যোগ করি তাহলে দেখো এরকম আসে ক্যালকুলেশন। এর সারি সালন ম্যাট্রিক্স, অথবা তুমি যদি মনে করো যে এখান থেকে এখানেও 2 আছে এখানেও 2 আছে, আমি 2 দ্বারা ভাগ করে দিব, আর 2 দ্বারা ভাগ করা আর হাফ দ্বারা গুণ করা এটি একই কথা। তাহলে আমরা এটি পেলাম কত, এত, ল্যামডা মাইনাস 8 মিউ মাইনাস 8। আমার স্লাইড চেঞ্জ হওয়ার জন্য আমি প্রশ্নটাকে এখানে তুলে নিয়ে আসছি বক্সের ভিতর, আবার এখানে ইসালন ফর্মটাও রেখে দিয়েছি, ইয়ার সারি ইসালন ম্যাট্রিক্স। প্রথম কথা হচ্ছে অনন্য সমাধান। অনন্য সমাধান থাকার অর্থ কি, সমীকরণের সংখ্যা চলকের সংখ্যা সমান। তাহলে অনন্য সমাধান নির্ভর করে যে এটি ইজ নট ইকুয়াল টু 0, এটির উপর নির্ভরই করে না। তাহলে এটি নট ইকুয়াল টু 0, ল্যামডা ইজ নট ইকুয়াল টু 8, প্রদত্ত সমীকরণ জোটের একটি অনন্য সমাধান বিদ্যমান, কারণ চলকের সংখ্যা সমীকরণের সংখ্যার সমান। একাধিক সমাধান, একাধিক সমাধানের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটি মনে রাখতে হবে, একাধিক সমাধান হচ্ছে চলকের সংখ্যা বেশি হবে সমীকরণের সংখ্যা থেকে, এটিও 0 এটিও 0। ল্যামডার মান 8 আর মিউ এর মান যদি 8 বসানো হয় তাহলে সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান হবে, কারণ তখন চলকের সংখ্যা সমীকরণের সংখ্যা থেকে বেশি হবে। নেক্সট কি বলছে, আদৌ কোনো সমাধান থাকে না। আদৌ সমাধান না থাকার অর্থ কি বোঝাচ্ছে, আদৌ সমাধান থাকবে না। আদৌ সমাধান না থাকার অর্থ হচ্ছে এটি 0, এটি নট ইকুয়াল টু 0, ল্যামডা মাইনাস 8 ইকুয়াল টু 0, মিউ মাইনাস 8 নট ইকুয়াল টু 0। তার মানে ল্যামডা ইকুয়াল টু 8 এবং মিউ ইজ নট ইকুয়াল টু 8 হলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। নেক্সট যদি আমরা উদাহরণ 32 দেখি, ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত একাধ বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান নেই, একাধিক সমাধান থাকে, একক সমাধান থাকে। এখানে একটু কি করেছে, এখানে চলক ওয়াইটা মিসিং করে দিয়েছে। তাহলে আমরা যখন লিখব প্রদত্ত সমীকরণ জোট আমরা এটা দেখে লিখলাম, কিন্তু যখন বর্ধিত ম্যাট্রিক্স এর অপশনে যাব তখন কি দেখো, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স। তাহলে সহগ ম্যাট্রিক্স যখন নিয়েছি এটি একটু মনোযোগ সহকারে দেখো, x মাইনাস 3z মাইনাস 3, এখানে y অ্যাবসেন্ট, y তাহলে সহগ 0, তাহলে 1 0 মাইনাস 3, এরপর 2 ল্যামডা মাইনাস 1, 2 ল্যামডা মাইনাস 1, 1 2 ল্যামডা, 1 2 ল্যামডা, আর ধ্রুবক ম্যাট্রিক্স কত আছে, মাইনাস 3 মাইনাস 2 1, ধ্রুবক ম্যাট্রিক্স বি দ্বারা ডিফাইন করেছি। বর্ধিত ম্যাট্রিক্স এ পার্টিশন বি, এখন এটিকে ইসালন ফর্ম তৈরি করব, এটিকে ইসালন ফর্ম তৈরি করব। তাহলে r2 ড্যাশ r2 মাইনাস 2r1 আর r3 ড্যাশ r3 মাইনাস r1,
R2 ড্যাশ মানে নতুন 2 নাম্বার সারি তৈরি করব, নতুন 2 নাম্বার সারি পুরাতন 2 নাম্বার সারি বিয়োগ 1 নাম্বার সারি কে 2 দ্বারা গুণ করে। তো এইভাবে চাহিদা অনুযায়ী যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এরকম আসে। এরপর আমরা কি করব, এরপর আমরা 2টাকে 0 বানাবো। সেক্ষেত্রে R3 ড্যাশ সমান R3 ল্যামডা মাইনাস 2 R2 এই কৌশল যদি নিই তাহলে নিয়ে এখানের ক্যালকুলেশনটা তোমরা এই জায়গা পারলে পাশে করে দিবে এবং উৎপাদকে বিশ্লেষণ করেছি ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা প্লাস 5 আর ডান পাশে 4 ইন্টু ল্যামডা মাইনাস 2। ক্যালকুলেশনটা তোমরা পাশে করবে এবং ভেঙে ভেঙে করবে, তাহলে দেখবে যে ভুল হচ্ছে না। আর শর্টকাটে করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন আমরা আসবো, আমাদের কোশ্চেন হচ্ছে সমাধান নাই, তাহলে এই বক্স তোমাকে লিখতে হবে না। এটা আমরা এখন ফার্স্ট কোশ্চেন কি আছে, সমাধান নাই। সমাধান না থাকার অর্থ হচ্ছে আমরা জানি যে এটা ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0। তো এটা ইকুয়াল টু 0, 2 বসালেও 0 হয়, 5 বসালেও 0 হয়, কিন্তু 2 বসালে ডান পাশটা আবার 0 হয়ে যায়। তাহলে আমাদের ল্যামডা ইকুয়াল টু -5। যদি ল্যামডার মান -5 বসাই তাহলে আর এর সমাধান থাকবে না। ল্যামডা ইকুয়াল টু -5 হলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই, কারণ ল্যামডার মান যদি তুমি -5 বসাও 0 সমান -28 হয়ে যাবে, যা অসম্ভব। নেক্সট হচ্ছে একাধিক সমাধান। আমরা জানি একাধিক সমাধান থাকতে হলে আমাদেরকে কি করতে হবে, একাধিক সমাধান থাকতে হলে এটিও 0 এটিও 0। তাহলে ল্যামডার মান 2 হলেই শুধুমাত্র এই কন্ডিশন সত্য, ল্যামডা ইকুয়াল টু 2 হলে প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান, কারণ চলকের সংখ্যা তখন সমীকরণের সংখ্যা থেকে বেশি হবে। এরপরে যদি আমরা আসি একক সমাধান, একক সমাধান কখন থাকবে? একক সমাধান থাকার অর্থ হচ্ছে এইটা নট ইকুয়াল টু 0, এটির উপর কোনো কিছু নির্ভর করে না। এটা নট ইকুয়াল টু 0 কখন হয়, যখন ল্যামডা ইজ নট ইকুয়াল টু 2 আর ল্যামডা ইজ নট ইকুয়াল টু -5। ল্যামডা ইজ নট ইকুয়াল টু 2 আর ল্যামডা ইজ নট ইকুয়াল টু -5 হলে প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। কেন একক সমাধান বিদ্যমান? কারণ এই কন্ডিশনে চলকের সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান হয়ে যায়, চলকের সংখ্যা সমীকরণের সংখ্যার সমান হয়ে যায়। তাহলে অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। এতক্ষণ অনলাইন ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমি বলবো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে শুরুতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা ফোন করতে পারো, অথবা কমেন্ট লিখলেও আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার।